আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 53 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। মাহাদি দুষ্ট হাসি দিয়ে বলে, ওকে ব্রো, এত হাইপার হয়ে না, চলো তাহসিন আমরা যাই এক কাপ চা খেয়ে আসি। তাহসিন আর মাহাদি গাড়ি থেকে নেমে যায়। দুইজনে নেমে যেতেই পুরি রেগে মেগে বলে ওঠে, ওদেরকে নামালেন কেন? যা বলো বাড়িতে যেয়ে বলতেন। আরিয়ান পুরি গাল টেনে দিয়ে বলে, আরে ওইটা তো বাহানা, বলার জন্য অনেক সময় আছে, কিন্তু তোকে এই সাথে দেখার জন্য সময় পেলাম না। আমার বউকে ঠিক কতটা সুন্দর লাগছে সেটা তো ভালো করে দেখবো না, এখন দেখার জন্য টাইম নিলাম। মুহূর্তেই পুরী মেজাজ যেন ঠান্ডা হয়ে যায়। আরিয়ানের কথা শুনে কণ্ঠ নামিয়েই বলে, বাড়িতে যেয়ে দেখতেন, এখন তো সন্ধ্যা, এভাবে দাঁড়ানো ঠিক হয়নি। পুরীর কথা যেন আরিয়ানের কানে পৌঁছায়নি। সে বিহমিত নয়নে পুরীর দিকে তাকিয়ে আছে। আরিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি যেন পুরীকে গভীর থেকে গভীর হয়ে দেখছে। হুট করে আরিয়ান নিজের ডান হাত পুরী গলার পাশ দিয়ে ঘাড়ের উপর নিয়ে যায়। হঠাৎ আরিয়ানের স্পর্শে পুরী একটু কেঁপে ওঠে। নিজের থেকে চুরে যেতে চাইলে আরিয়ান টেনে নিজের কাছে নিয়ে আসে। আলতো করে পুরী কপালে চুমু দিয়েই বলে, তোকে আজকে মায়াবিনী লাগছে, যে মায়া আমি অষ্টপৃষ্টে আটকে আছি। পুরী চোখ বুঝে আরিয়ান মোহমিত কণ্ঠে সেই কথাগুলো শুনছে। আরিয়ান পুরী গাল ছেড়ে দিয়ে ঠুটের ভাবে একটা চুমু দিয়ে পুরীকে জড়িয়ে ধরে আর বলে, লিপস্টিক নষ্ট হবে, না হলে ছাড় দিতাম না, বাট বি প্রিপেয়ার ফর টুনাইট। পরি তখনও নিজের কম্পিত হৃদয় নিয়ে চুপ করে বসে আছে। আরিয়ানের ফোনে স্ক্রিনে নিজেকে দেখে নিয়ে তাহসিনকে ফোন দেয়। ওরা চলে আসলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। মাহাদি এসে আরিয়ানকে সেটা সেটা বলে অন্যত্র খোঁচা দিয়েছে, কিন্তু আরিয়ান নিজেও দমে না যে সমান তালে উত্তর দিয়ে গিয়েছে। নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকতেই খান বাড়িতে হইচই শুরু হয়ে যায়। গতদিনের আনন্দ থেকেও আজকের আনন্দের মাত্রা বহুমাত্রিক। দরজার সামনে দুই পাশে হাত ফুল দিয়ে অপেক্ষা করছে সকলে। আরিয়ানের গাড়ি এসে থামে। প্রথমে তাহসিন মাহাদি বের হয়। তাহসিন যে আরিয়ানকে নামিয়ে নিয়ে আনে আর পুরীর দিকে দরজা খুলে দেয়। আরিয়ান দ্রুত যে পুরী হাত ধরে গাড়ি থেকে বের করে। নেমে দাঁড়াতেই সকলে অবাক করে দিয়ে পুরীকে কুলে তুলে নিয়ে আরিয়ানে হুট করে করা এই কাজে পুরী রীতিমতো স্থগিত। বারবার আরিয়ানকে বলছে নামিয়ে দিতে, কিন্তু পুরীর কথা আরিয়ান কানে তুলে নেই। পুরীকে কুলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে দরজার সামনে আসতেই ফুলের বর্ষণ হয় তাদের উপরে। পুরীকে নিয়ে বসিয়ে দেয় সোফায়। পুরীকে বসিয়ে আরিয়ান নিজেও তার পাশে বসে লম্বা একটা দম ছেড়ে বলে, আজকে তোর ওজনটা বেশি বলে মনে হচ্ছে। নিজের বিয়ের খাবার খেয়ে কি একবেলা ওজন এত বেশি হয়ে গেল? পরি আরিয়ানের দিকে আর চোখে তাকিয়ে বলে, একদিন খেলে ওজন বেড়ে যায়? এই যে এত ভারী গহনা পরেছি, এগুলো ওজন আমার থেকেও বেশি, সেগুলো দেখেন না? আরিয়ান একটু আয়েস করে হেলান দিয়ে বসে আর একটু ফিসফিস করে বলে, তাহলে তো সব খুলে একবার কোলে নিয়ে দেখতে হচ্ছে। আরিয়ানের কথা শুনে পুরীর চোখ জোড়া বড় বড় হয়ে যায়। কিছু বলতে যাবে তার আগে মিষ্টি ফল দুধ নিয়ে হাজির হয়ে যায় মুমতাহিনা বেগম, জোহরা বেগম আর মরিয়ম বেগম। পরি বেশি কিছু না বলে শুধুমাত্র অসভ্য লোক বলে চুপ হয়ে যায়। ফিরোজ খান জুনায়েদ খান ততক্ষণে বাড়িতে চলে এসেছে। বাড়ির মুরব্বীরা সকলে মিলে এবার একবারও মিষ্টি দুধ ফল খাওয়াবে। আবার মিষ্টি খেতে হবে শুনে আরিয়ান মাথা হাত দিয়ে বসে আছে। সেই মেহেদি অনুষ্ঠান থেকে মিষ্টি খাওয়া চলছেই। বিয়ে না তো যেন মিষ্টি খাওয়ার অনুষ্ঠান। আরিয়ানে মিষ্টি খাওয়া অসুবিধা হবে বলে পাশে ফল এনেছে মুমতাহিনা বেগম, কিন্তু পরি আবার উল্টো। সে খুব আয়েসে মিষ্টি খেয়ে যাচ্ছে, উল্টো চেয়ে চেয়ে খাচ্ছে। পরি সুইট টুথ, যে মিষ্টি খেতে খুবই পছন্দ করে। পরি আর আরিয়ানকে ঘিরে সকলে যখন ব্যস্ত, সেই সময় আখি পাশে এসে দাঁড়ায় মিরাজ। মিরাজ আখিকে ডেকে বলে, আখি আপু একটা কথা বাসে। আখি মনোযোগ দিয়ে পরি আরিয়ানকে দেখছে। সেই সময় মিরাজের কথা আছে শুনে সবাই ঘুরে নিজে মিরাজের দিকে জিজ্ঞাসা করে, কি কথা ভাই বলো। মিরাজ কিছুটা চিন্তাই করে বলে, পুরে আপু বলেছে আপুর রুম থেকে একটা ছোট টাওয়াল এনে দিতে, একদম রুমালের মতো সাইজ যেটা। মিরাজের কথা শুনে আঁকে একটু অবাক হয়, কারণ পুরি তো ওইখানে ব্যস্ত। মিরাজকে কখন এই কথা বললো বুঝে ওঠে না। পুনরায় পুরি আঁকি মিরাজকে প্রশ্ন করে, পুরি কখন বলল আমি তো সামনে ছিলাম, দেখলাম না তো। আরে আঁকি আপু, আমি যে সামনে গেলাম না তখন বলল এই মিষ্টি দুধ খেয়ে যে যদি গায়ে পড়ে সেই জন্য। আখির কাছে মিরাজের কথা ডাউট লাগলেও অবিশ্বাসও করতে পারছে না। একটু আগে সত্যি মিরাজ পুরীর সামনে ছিল, আর পুরী এরকম ট্রাউল রাখে যখন ঠান্ডা লাগে। এখন সত্যি লাগবে কিনা সেটা ভাবতে থাকে। আখির ভাবনায় দেখি মিরাজ আবারও বলে, আখি আপু যাও, দেখো সবাই খাওয়ানো শুরু করে দিয়েছে, এখন যদি হঠাৎ লাগে কাছে টিস্যু নিয়ে যাও আপু। মিরাজ এক প্রকার আখিকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। আখি তাই মিরাজকে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি, যাবো আর আসবো। আখি সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। পুরী ঘরে যাওয়ার জন্য প্রথমে আরিয়ানের ঘর, তারপর তাহসিনের ঘর পার করতে হয়। উপরে আপাতত কেউ নেই, সবাই নিচে। উপরে 15 নিরিবিলি, নিচে কোলাহল শোনা যাচ্ছে। আখি তাহসিনের ঘরের দরজা যেই ক্রস করবে, সেই মুহূর্তে অন্ধকার ঘর থেকে একজোড়া হাত আখির হাত ধরে ঘরের ভিতরে টেনে নেয়। ঘটনার আকস্মিকতায় আখি চিল্লানি দিতে যাবে, তার আগে কেউ আখির মুখ চেপে ধরে আর অপর হাত দিয়ে আখির হাত চেপে ধরে রাখে। অন্ধকার রুমে হালকা আলো খেলা চলছে। সামনে কে দাঁড়িয়ে আছে আখি এখনো দেখতে পায়নি। এর মধ্যে আখির কানে কাছে গরম বাতাস অনুভব হয়।
সামনে থাকা অগ্রাগত আখির কানের কাছে নিঃশ্বাস ফেলেছে। এরপরে ফিসফিস করে বলে, আমার ঝাল এখনো কমেনি, একটু কমিয়ে দাও। তাহসিনের কণ্ঠ চিনতে পেরে আখির দম যেন আটকে আসে। এখন এই অন্ধকারে বুঝতে পারছে তাহসিন ঠিক কতটা সামনে এবং কাছে। তাহসিন আখির মুখের উপর থেকে হাত সরিয়ে নেওয়ার আগে আবারও কানের কাছে ফিসফিস করে বলে, হাত সরিয়ে নিলে যেন আর চিল্লানি দাও না, তাহলে কিন্তু বিষয়টা খুবই খারাপ হবে, তাই চুপ করে দাঁড়িয়ে থাকো। তাহসিনের কথাগুলো আখির কাছে ঠান্ডা হুমকির মতো মনে হলো। ভয়, চিন্তা, আতঙ্কে আখি ঘেমে একাকার। গায়ে থাকা জর্জেটের লাল শাড়িটা গায়ে যেন লেপ্টে আছে। তাহসিন হাত সরিয়ে নিতে বড় বড় শ্বাস ফেলতে থাকে। কিছুটা ধাতস্থ হয়ে আখি তাহসিনকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে এভাবে? আখি পুরো কথা শেষ করতে পারে না ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার কারণে। তাই তাহসিন নিজেকে বলতে শুরু করে, আমাকে ওই বাজে ঝাল মিষ্টি দিয়েছিল কেন, কোন সাহসে? তাহসিনের কথা শুনে আখি ঢোক গেলেই বলে, আমি তো ইচ্ছা করে দেইনি, আপনি চেয়েছিলেন। তাহসিন এগিয়ে যে আখির 2 হাত জুড়ে চেপে ধরে বলে, আমি কি বলেছিলাম আমাকে ঝাল মিষ্টি দেওয়ার কথা? আনসার মি। তাহসিনের ধমক আখি কেঁপে ওঠে, কাপা কাপা গলায় বলে, আমি তো এমনি মজা করে দিয়েছিলাম, বিয়েতে তো এমন করে। আপনার খারাপ লেগেছে তার জন্য সরি। আখির কথা যেন তাহসিনের কাছে অন্যরকম শোনালো। নিজেকে ঠান্ডা করে তাহসিন বলে, মিস আখি পাখি, সরি বললে হবে না, শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। শাস্তির কথা শুনে আর একবার আখির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কি শাস্তি? তাহসিন বাঁকা হেসে বলে, বিয়ে করতে হবে। তাহসিনের কথা শুনে আখি চমকে ওঠে, একটু জোরে বলে ওঠে, কি মাথা ঠিক আছে আপনার? জোরে বলে ফেলেছে বুঝতে পেরে মুখে হাত চেপে ধরে বিড়বিড় করে বলতে থাকে, সরি সরি সরি, জোরে বলতে চাইনি। আখির কাণ্ড দেখে তাহসিন বিস্মিত হাসি দিয়ে ওর মুখের সামনে থেকে হাত সরিয়ে দেয়। হাত টেনে তাহসিন নিজের কাছে নিয়ে আসে। এতটাই কাছে নিয়ে আসে যে আখি যেন তাহসিনের সাথে মিশে যাচ্ছে। আখি সারানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তাহসিনের মতো পুরুষের কাছে তার মতো পাতলা দেহ পাখির বাচ্চার মতো মনে হচ্ছে। পাখির দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার দিকে তাকাও মিস আখি পাখি। তাহসিনের কথা শুনে যেন আখি শুনে না। তাহসিন এবার কণ্ঠস্বর গম্ভীর করে বলে, ভালোই ভালোই তাকাও, না হলে জোর করলে সেটা কিন্তু খারাপ হবে। তাহসিনের কথায় এবার কাজ হলো। আখি ভয়ে ভয়ে তাহসিনের দিকে তাকায়। আখি তাকাতে দেরি হয়, কিন্তু তাহসিন আখির ঠোঁট জোড়া দখল করতে দেরি হয় না। তাহসিনের এমন কাজে আখি হতবিম্বল হয়ে আছে। নিজেকে সারাতে যায়, আরও বেশিভাবে আটকে যাচ্ছে। ঠিক কতক্ষণ তাহসিন আখিকে দখল করে রেখেছিল আখি জানা নেই, কিন্তু একসময় বুঝতে পারে দম আটকে আসছে, এখনই সেন্সলেস হয়ে যাবে। ঠিক সেই সময় তাহসিন ছেড়ে দেয়। না চাইতেও আখি তাহসিনকে বুকে লুটিয়ে পড়ে। বেশ অনেকক্ষণ দম আটকে থাকার কারণে তার অবস্থা শোচনীয়। ক্লান্তিতে আখি তাহসিনের বুকে লুটিয়ে পড়লেও তাহসিন আখির পরন যতনে নিজের বুকে জড়িয়ে নেয়। আখির মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার মুখে ঝাড় করলে বুকেরটা কমেনি। আমি চাইলে তোমাকে প্রেমের প্রস্তাব দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রেমিকা হিসেবে নয়, নিজের বউ হিসেবে চাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিস আখি পাখি। তোমাকে আমার হৃদয়ের প্রাণ পাখি করে রাখবো, তুমি শুধু আমার হয়ে যাও। আখির করুণ কোহলে কথাগুলো প্রবেশ করলেও উত্তর দেওয়ার মতো শক্তি পায় না। মাথার মধ্যে এখনো ঝিমঝিম করছে, কিন্তু তাহসিনের প্রতিটা কথার কানের ভিতরে প্রতিধ্বনিত হচ্ছে বারে বারে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে সোফায় বসে আছে আরিয়ান। দৃষ্টি ফোনের স্ক্রিনে থাকলেও পূর্ণ মনোযোগ আছে তার ঘরের দিকে। দরজা আটকে দাঁড়িয়ে আছে তাহসিন আর মাহাদি। পুরীকে ধরেছে ঘরে ঢুকতে হলেও আগে তাদেরকে বকশিস দিতে হবে। এদিকে আরিশা মাহাদিকে বলে, ঘর তো আরিয়ান ভাইয়ার সাজিয়েছে, তো বকশিস তোমাদের দিতে হবে কেন? আরিশার কথা শুনে তাহসিন বলে, সব কিছুর সাথে আমি ছিলাম আর মাহাদি ভাই ছিল লাস্টে। তাহসিনের কথা শুনে মিতা এগিয়ে এসে বলে, ওই ধান্দা বাদ দে ভাইয়া, শুধু টাকা নেওয়া ধান্দা, আর পুরী এখন টাকা কোথায় পাবে? মাহাদি একটু মিতার দিকে ঝুঁকে যেয়ে উত্তর দেয়, আমি শুনছি ভাবির বিজনেস আছে, সেইখান থেকে সামান্য প্রফিটের টাকা আমরা চেয়েছি, ভাবি দিতে পারবে তাই না ভাবি? মাহাদির কথা শুনে পরিবার বলে, ভাইয়া আমার কাছে তো ক্যাশ নেই। কোনো সমস্যা নেই ভাবি, ক্যাশ চেক সবভাবে নিতে পারবো। পুরী ওদেরকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে যায়। তার কাছে চেক দিয়ে রেখেছে তার মামা। সেইটা থেকে একটা পাতায় অ্যামাউন্ট লিখে সাইন করে দেয়। তারপর সেই চেক পাতা নিয়ে মাহাদি তাহসিন দিকে এগিয়ে দেয়। মাহাদি তাহসিনের আগে নিয়ে নেয় আর বলে, এই তো এরকম একটা ভাবি দরকার ছিল। ওয়েলকাম ভাবি, আপনার রুমে আপনাকে স্বাগতম। দরজা ছেড়ে দিয়ে তাহসিন আর মাহাদি সরে দাঁড়ায়। ঘুরে ঢুকতে ঢুকতে পুরুষও বাকি সকলে অবাক হয়ে যায়। পুরো ঘরে লাল, সাদা আর হলুদ রং এবং গোলাপ দিয়ে সাজানো। পুরো ঘরে শুধু গোলাপ আর গোলাপ, মনে হচ্ছে গোলাপের বাগানে চলে এসেছে। সকলে মিলে পুরীকে খাটে বসিয়ে দিয়ে বিভিন্ন কথা বলে হাসি মজা করতে থাকে। পুরী সকলের মাঝে আখিকে না দেখতে পেয়ে আরিশাকে জিজ্ঞাসা করে, আরিশা আপু, আখি কোথায়, অনেকক্ষণ দেখছি না? আখি তো আমার ঘরে ঘুমাচ্ছে, বলল অনেক মাথা ব্যথা করছে। আমি একটু ওষুধ দিলাম, সেইটা খেয়ে ঘুমিয়ে পড়ল। আরিশার ঘরে ঘুমিয়ে আসছে বলে পুরী আর কিছু বলে না। 2 রাত ওদের দুইজনের চোখে ঘুম নেই। রাত জেগে কত গল্প করেছে দুইজনে, তাই পুরী ভাবলো ঘুমিয়ে নিক।
তাহসিন মাহাদি নিচে আরিয়ানের কাছে এসে দেখে আরিয়ান সাথে ইমন আর ইস্তিয়াকও বসে আছে, সাথে আছেন ফিরোজ খান ও জুনায়েদ খান। মাহাদি সব কিছুতে একটু চটফটে, জায়গায় লোক বিচার না করেই দুমদাম করে একটা অদ্ভুত কথা বলে দেয়। এখানে যেমন ফিরোজ খান জুনায়েদ খান থাকা সত্ত্বেও মাহাদি বলে বসে, ভাবি তোর জন্য ওয়েট করছে, চল ব্রো। মাহাদির কথা শুনে ফিরোজ খান একটু কাশি দিয়ে ওঠেন। আরিয়ানের পাশে বসা ইমন আর ইস্তিয়াক মুখ টিপে হেসেই চলেছে মাহাদির কথায়। ফিরোজ খানের কাশির কারণ বুঝতে পেরে মাহাদি আর কিছু না বলে চুপ হয়ে যায়। চুপচাপ যে তাহসিনের সাথে বসে ফিরোজ খানের সাথে সমস্ত খরচের বিষয় আলোচনা করছিল। আলোচনা শেষের দিকে ছিল, তাই ফিরোজ খান উঠে দাঁড়িয়ে আরিয়ানকে বলে, অনেক রাত হয়েছে, এখন রেস্ট নাও, খরচপত্রের হিসাব করে নিলেও হবে। কথা বলেই ফিরোজ খান সেইখান থেকে প্রস্থান করে। বড় ভাইয়ের অনুসরণ করে জুনায়েদ খান নিজের ঘরে চলে যায়। দুইজনে চলে যেতে আরিয়ান একটু কুশল নিয়ে মাহাদির দিকে ছুড়ে দিয়ে বলে ওঠে, তোর কোনো কমন সেন্স নাই, কোথায় কি বলতে হয় শালা গাধা। আরিয়ানের ছুড়ে দেওয়া কুশন মাহাদি কেস ধরে বলে, আরে ব্রো আই সোয়ার আমি দেখিনি, দেখলে বলতাম নাকি, এতটাও ভদ্র আমি নই। তুমি যে কত বড় ভণ্ড আমরা সবাই জানি। ব্রো ভণ্ড হয়ে আর যাই হই, এখন চলো ঘরে চলো, অলরেডি 11:30 বাজে, এই রাত গেলে আর পাবা না। মাহাদির সাথে তাল দিয়ে ইমন আর ইস্তিয়াক বলে, হ্যাঁ আরিয়ান ঘরে যা, কালের দিন পরে আবার বৌভাত ঘরে যা। সকলে মিলে আরিয়ানকে একই কথা বলতে থাকে। আরিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, চাচ্ছি ভাই চুপ কর তোরা, নিজের মান সম্মান নাই, আমার যা আছে তাও যাবে। আরিয়ানকে নিয়ে 4 জন মিলে উপরে আরিয়ানের ঘরে যায়। দরজার সামনে দাঁড়িয়ে মাহাদি বলে ওঠে, বোরকে নিয়ে চলে এসেছি। মাহাদির কথায় সকলের দৃষ্টি ওদের দিকে ঘুরে যায়। পুরি এক নজর আরিয়ানকে দেখে নিজের মাথা নিচু করে বসে থাকে। আরিশা আর মিতা এগিয়ে যে আরিয়ানকে নিয়ে এসে পুরীর কাছে দাঁড় করায়। মিতা আরিয়ানকে বলে, ভাইয়া এই নাও, তোমার বউকে সহি সালামতে ঘরে পৌঁছে দিলাম, আমরা এখন যাই। মিতার কথা শুনে আরিয়ান বলে, অনেক উপকার করেছো, ধন্যবাদ আপনাদের। শুধু ধন্যবাদ দিলে হবে না, পরের ট্রিট দিতে হবে। কথায় কথায় শুধু ট্রিট আর ট্রিট, এই যে বিয়েতে কত কিছু আছে, তাও কি ট্রিট লাগবে? আরিয়ানের কথা শুনে আরিশা বলে, আরে ভাই এখন না, পরে, আমরা এখন আসছি, চলো মিতা অনেক রাত হয়েছে। মাহাদি তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ চলো চলো, ওদেরকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দাও। সকলে মিলে যেমন এসেছিল ঠিক তেমন করে বেরিয়ে যায়। ওদেরকে চলে যেতে দেখে পরীর মনের মধ্যে এক অদ্ভুত ভয় লাগা কাজ করে। চলবে গাইস, কালকে স্পেশাল বাসরাতের পর্ব আসবে, তো সবাই দেখবেন আশা করি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।